বাংলাদেশের জনগণকে সবচেয়ে বেশি কে চিনেছে বলতে পারবেন? বাংলাদেশের জনগণকে সবচেয়ে বেশি চিনেছে ব্যারিস্টার ফুয়াদ, শেখ হাসিনা, জায়েদ খান আর পরীমনি। এখন প্রশ্ন হতে পারে যে এই চারজন কিভাবে বাংলাদেশের জনগণকে চিনতে পেরেছেন? কারণ এই ব্যারিস্টার ফুয়াদ, শেখ হাসিনা, পরীমনি এবং জায়েদ খান তারা জানেন আমি যতই নির্লজ্জপূর্ণতা করি, যতই আমি খারাপ করি, যতই ভুল করি, যতই যা করি, এই দেশের জনগণকে কিভাবে উত্তেজিত করা যায় তা আমরাই জানি, আর কেউ জানে না। এই চারজন ব্যক্তি খুব সুন্দরভাবে জানেন কি করে বাংলাদেশের জনগণকে উত্তেজিত করা যায়, এবং এই টেকনিকটা তাদের খুব সুন্দরভাবে আয়ত্ত করা, যে কারণে তারা বারংবার বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এমনভাবে কথা বলেন যেটা বাংলাদেশের পরিবেশটা আর অস্থির হয়ে যায়। এই মুহূর্তে আপনার প্রত্যেকে বলেন আমাদের সবচেয়ে করণীয় কি? আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা অ্যালাইনমেন্টে আনা। আমাদের এই মুহূর্তে যে করেই হোক এই দুজন ব্যক্তিকে এক লাইনে রেখে আমাদের সাফল্য নিয়ে কাজ করা উচিত। বাংলাদেশে এই মুহূর্তে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এক লাইনে না থাকেন বা একই সমীকরণে কাজ না করেন, তাহলে বাংলাদেশে সংকট একদম আপনার সন্নিকটে। এবং সবচেয়ে বেশি খুশি হবে কারা? ভারত, ইন্ডিয়া। আপনি দেখতে পেয়েছেন এই যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানকে নিয়ে যখন এই যে ক্রাইসিসটা শুরু হয়েছে, ঠিক তখন ভারতের মিডিয়াগুলো কত সরব একবার ভেবে দেখুন। আপনার ঘরে আপন ভাই বোনের মধ্যে যখন বিবাদ বাজে, তখন যদি দেখেন আপনার প্রকৃত শত্রুরা খুশি হয়, তখন কি করেন? পরিবারের কেউ মুরব্বী, কেউ একজন আত্মীয় স্বজন, কেউ তাদেরকে একসাথে বসানোর চেষ্টা করেন, তোমরা মিলে যাও। আমরা কি তা করছি? আমরা তা করছি না। আমরা উল্টা আরও উস্কানি দিয়ে সেনাবাহিনীকে খেপাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেপাচ্ছি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে। আমাদের একটা বিষয় বোঝা উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস 5ই আগস্টের পরে আসছেন, আর এই 5ই আগস্টটা তৈরি হয়েছে আমাদের ছাত্র আন্দোলন, এবং তার অন্যতম একটা প্ল্যাটফর্ম ছিল সেনাবাহিনীর ভূমিকা, সেনা প্রধানের ভূমিকা। 3 আগস্ট যদি সেনা অফিসারদের সেই অ্যাড্রেস অনুষ্ঠানে যদি সেনা প্রধান সেই কোন একটা জুনিয়র অফিসারের যে দোয়া পাঠ করলেন, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে তিনি যদি আমিন না বলতেন, যে আমিন শব্দটা সারা বাংলাদেশে একটা সাহস সঞ্চার করেছিল, সেই আমিনের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের জনগণ যখন আশা হারিয়ে ফেলেছিল, যখন হাসনাত, সার্জিজ, নাহিদ যখন ডিবি হারুনের ভাতের হোটেলে খাবার খেয়ে তারা যখন চুপ হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মানুষের অন্তরে আশার সঞ্চার ঘটিয়েছিল এই সেনাপ্রধানের আমিন শব্দটি। তা 3 আগস্ট। আজকে কতটা দুঃখের, আজকে কিছু ভুল ভ্রান্তির কথা বলে আমরা সেনাপ্রধানকে একটা পক্ষ বানিয়ে ফেলেছি। ভাই, আমরা সামরিক অফিসাররাই তো সেনাপ্রধানের সমালোচনা করেছি, আমরাই তো এটা নিয়ে অনেক কিছু করেছি। আপনারা আর কি করবেন? আমরা রিটায়ার্ড অফিসাররা, আমরা সার্ভিং অফিসাররা সেনাপ্রধানের বিরুদ্ধে, সেনাপ্রধানকে নিয়ে অনেক সমালোচনা করেছি। কেন জিয়াউল হক, জেনারেল জিয়াকে কেন অ্যারেস্ট করতে দেরি হলো, কেন জেনারেল মুজিব পালিয়ে গেলো, এগুলো তো আমরা অনেক তফসিলা করেছি। তাহলে এখন কেন এই বিষয় নিয়ে আপনার কথা বলেন? তার মধ্য দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বারবার এসে আগুনে ঘি ঢালছেন। আচ্ছা ব্যারিস্টার ফুয়াদ, আপনি কি আসলে শান্তি চান? কেন আপনি এটা করছেন বলেন? এই যে ফুয়াদ সাহেব, আপনি বারবার যে উস্কানিটা দিচ্ছেন, কেন? আপনার আসল উদ্দেশ্যটা কি ফুয়াদ, আপনি বলেন? আপনি কি যদি দেশের শান্তি চেয়ে থাকতেন তাহলে তো আপনি এটা করতেন না। আপনি সেই পরীমনি, জায়েদ খানের মতো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, আবেগ নিয়ে খেলা করছেন। খুব দ্রুত বাংলাদেশের সহজ জনগণকে উত্তেজিত করার ফর্মুলাটা আপনি শিখে গিয়েছেন, যে কারণে আপনি কয়েকদিন পরপরই সেনাপ্রধান এটা বললো কেন, সেনাপ্রধান ওটা করলো না, আপনি বলার কি? হু আর ইউ? বাংলাদেশের মানুষের আপনি দুইটা দুর্বল জায়গা খুব ভালো করে বুঝে গিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। আমি আপনাকে বলছি, একটা জায়গা বুঝেছেন বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মের প্রতি খুব দুর্বল। আরেকটা জায়গা বুঝেছেন শেখ হাসিনার 16-17 বছরে বাংলাদেশের মানুষ প্রচন্ড ভারত বিদ্বেষী হয়ে গিয়েছে। আপনি এই দুইটাকে ক্যাশ করার চেষ্টা করছেন। ওই ভারত বিদ্বেষী বক্তব্যগুলো দিচ্ছেন, ভারত বিদ্বেষী বক্তব্যগুলো আপনি এমনভাবে দিচ্ছেন যে স্বাধীনতাকে অস্বীকার করে হলেও সেটাও বাঙালি খেয়ে নিচ্ছে। 16ই ডিসেম্বরকে আপনি অস্বীকার করলেও সেটাও বাঙালি খেয়ে নিচ্ছে। কারণ কি? ওই যে আপনি ভারত বিদ্বেষী, ওই যে আপনি ধর্ম নিয়ে কথা বলেন। কিন্তু আমাদের বাঙালিরা আমরা বুঝতে পারছি না যে ভারতের বিরুদ্ধে কথা বললে সে আসলে কি ভারত বিদ্বেষী হবে, তার অন্তরে কি ধারণ করে আমরা কি জানি?
তিনি অন্তরে গোপনে রয়ের থেকে টাকা নাই কিনা আমরা কি তা জানি? জানি না। তিনি আসলে নামাজ পড়েন কিনা, ধর্ম পালন করেন কিনা, কোরআন হাদিস জানেন কিনা আমরা কিন্তু চেক করি না। ধর্মের কথা বললো খুব সুন্দর, আমরা তার ভক্ত হয়ে যাচ্ছি। সম্প্রতি ব্যারিস্টার ফুয়াদ মন্তব্য করেছেন, যদি সেনাপ্রধান তার কোনো উদ্বেগ থাকতো, পরামর্শ দেওয়ার কিছু থাকতো, তাহলে তিনি চিফ অ্যাডভাইজারের কাছে যেতেন। বাস্তবে তাই হয়েছে। সেনাপ্রধান কিন্তু চিফ অ্যাডভাইজারের কাছে গিয়েছিলেন, 3 বাহিনী প্রধানগণ। আগের দিন সন্ধ্যায় তার সাথে সাক্ষাৎ করেছেন, অনেক আলোচনা হয়েছে। এটা কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছে খবর নেই। আপনারা একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করেন, একটু ভাবুন তো, এমন প্রেক্ষাপটে সেনাপ্রধানের বক্তব্যকে জনসম্মুখে তুলে ধরা, এই তুলে ধরাকে, মানে সেনাপ্রধান যে একটা বক্তব্য দিয়েছেন এটাকে জনসম্মুখে তুলে ধরাকে তিনি এটাকে মিলিটারি কু হিসেবে আখ্যা দিয়েছেন। যেখানে সেনাবাহিনী ডেপ্লয়েড, সেনাবাহিনী 5 আগস্টে কত বড় সুযোগ পেল, সেই সুযোগ পেয়ে সেনাবাহিনী কোনো কিছু করলো না। সেনাবাহিনী গত 8টা মাস ধরে বাংলাদেশের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে। প্রতিটা সেক্টর ব্যর্থ। আপনি সেনাবাহিনী নিয়ে পড়ে আছেন। আপনি বাংলাদেশে কোন মন্ত্রণালয়ে ঠিকমতো কাজ হচ্ছে বলেন? কোন মন্ত্রণালয়? আসিফের পিএস 100 কোটি টাকা দুর্নীতি করলো, মাথা ব্যথা নেই আপনার? রেলওয়েতে দুর্নীতি হচ্ছে, মাথা ব্যথা নেই? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ডিপার্টমেন্ট ব্যর্থ হচ্ছে, মাথা ব্যথা নেই আপনার? সংস্থাপনে বিভিন্ন জায়গায় ডিসি, এডিসি, ইউনোদের পোস্টিং নিয়ে উল্টাপাল্টা হচ্ছে, মাথা ব্যথা নেই আপনার? 626 জন নিয়ে আপনি চিল্লাচ্ছেন। 626 জনের কতগুলো কর্মকর্তা, 626 জন যারা আপনি যাদেরকে বড় আসামি বলছেন, সে আসামি 24 ঘন্টা ক্যান্টনমেন্টে থাকায় মহাভারত অশুদ্ধ হলো। এই 24 ঘন্টা পরে তারা যখন পায়ে হেঁটে চলে গেলেন, সেই ব্যক্তিদেরকে আপনার প্রাইস পোস্টিং দিয়েছেন। মিঠামাইনের ইউনোকে আপনি কিশোরগঞ্জ সদরে ইউনো বানিয়ে দিয়েছেন, সেও কিন্তু পালিয়ে যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। ভুয়াপুরের ইউনো, তাকে আপনি পিরোজপুরের সদরে ইউনো বানিয়ে দিয়েছেন, তিনিও কিন্তু পালিয়ে যে ভয়ে অপরাধবোধ থেকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তিনিও কিন্তু 626 জনের অংশ। এরকম অনেকগুলো কর্মকর্তা, তাদের বিরুদ্ধে তো কোনো কথা বলেন নাই। তারা যে আপনার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বিভিন্ন ভাবে অপরাধ করে যাচ্ছে, আপনার চোখে পড়ে না ফুয়াদ সাহেব, তাই না? আপনি সেনাপ্রধানের পিছনে লেগেছেন। কেন লেগেছেন? কারণ সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। সেই সেনাবাহিনীকে আঘাত করতে পারলে ভারত সবচেয়ে লাভবান হয়। আর সেই ভারতের থেকে গোপনে আপনি 15টা বছর কিছু খেয়েছেন। খেয়ে যখন 24 সালে বা 22 সালে টের পেয়েছেন যে বাংলাদেশে ভারত আর জায়গা পাবে না, আমি এখন এই ভারতের বিপক্ষে কিছু কথা বলে বাংলাদেশের মানুষের বিশ্বাস ভাজন হয়ে যায়। আমার তো সন্দেহ হয় আপনি রয়্যাল এজেন্ট ফুয়াদ। আপনি তা না হলে বাংলাদেশে এই বিশৃঙ্খলা কেন তৈরি করছেন? আপনি রয়্যাল এজেন্ট না হলে আপনি চাইতেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্য দিতেন যে ইউনূস স্যার, জেনারেল ওয়াকার স্যার, আপনারা আসেন, এক প্ল্যাটফর্মে কাজ করেন, 1 to 1 তাদের মধ্যে সমন্বয় করার চেষ্টা করতেন, পজিটিভ আলোচনা করতেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেন। আপনি কি করছেন? আগুনে ঘি ঢালছেন। আচ্ছা, তারপরে আপনি সেনাপ্রধানের জনসম্মুখে ভাষণ নিয়ে কথা বলছেন। আচ্ছা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। সেনাপ্রধান তার অধীনস্থ অফিসারদের সাথে রুটিন ব্রিফিং অংশগ্রহণ করে থাকেন, যা সামরিক বাহিনীর একটি রীতি। যেমন ধরেন, বিভিন্ন মন্ত্রণালয় প্রতি সোমবার বা মঙ্গলবার ক্যাবিনেট মিটিং হয় না, যেখানে প্রধানমন্ত্রী বা চিফ অ্যাডভাইজার উপস্থিত থাকেন। ঠিক তেমনি সেনাবাহিনীতে কিন্তু একটা রুটিন মিটিং থাকে, যেটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে অফিসার্স অ্যাড্রেস, কখনো বলি ফরমেশন কমান্ডার্স কনফারেন্স, কখনো বলি আমরা সেনাপ্রধানের দরবার। এই বিষয়গুলো হচ্ছে সেনাবাহিনীর একটা ডেকোরাম। সেই ডেকোরামের অংশ হিসাবে আর্মির এই সুপরিচালিত নিয়মটাকে মানার স্বার্থেই দরবার, ফরমেশন কমান্ডার কনফারেন্স, অফিসার অ্যাড্রেস, এই বিষয়গুলো হয়ে থাকে। এই প্ল্যাটফর্মে উন্মুক্ত আলোচনা করা হয়, যেখানে আপনার অভ্যন্তরীণ বিষয়গুলো, বৈদেশিক চ্যালেঞ্জ, নিরাপত্তা, পরিকল্পনা, সৈনিকদের বা সেনা সদস্যদের মনোবল বৃদ্ধি, এই বিষয়ে মতামত দেওয়া হয়। এবং আর একটা কথা বলি, সামরিক নেতৃত্বের 7ম মূলনীতি হলো কিপ ইউর ম্যান ইনফর্মড। এটা হচ্ছে সামরিক বাহিনীর 7ম মূলনীতি, যে তার সদস্যকে ইনফর্ম করে রাখতে হয়। তাই বর্তমান এই অস্থির পরিস্থিতিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা হচ্ছে, এই প্রচারণা সেনাবাহিনীর সদস্যদেরকে ইনফর্ম রাখার জন্য, তাদেরকে অবগত রাখার জন্য, সেনা সদস্যদের মধ্যে যাতে তথ্য ঘাটতি বা সংশয় তৈরি না হয়, সে কারণে সেনাপ্রধান তাদেরকে আশ্বস্ত করা এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য
তিনি তাদের সম্মুখে যে কথা বলার অভিপ্রায় ব্যক্ত করেন। এবং এই নাজুক পরিস্থিতিতে সেনাবাহিনীর কমান্ড চ্যানেলকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাই কিনা বলেন? এটাই তো হওয়া উচিত। এবং সেনাপ্রধান সেই কাজটাই করছেন। সেনাপ্রধান তার কমান্ড চ্যানেল ঠিক রাখার জন্য তিনি সেনাবাহিনীর সদস্যদের সাথে রুটিন কথা বলেছেন। সেনাপ্রধানের বক্তব্য কিন্তু 5 মিনিটের অধিক সময় ছিল না, এবং এটা একটা প্রশ্নোত্তর পর্ব ছিল। অফিসারদের কিছু প্রশ্ন উত্তরের মধ্যে তিনি উত্তর দিয়েছেন। এবং একটা বিষয় মনে রাখবেন, সেনাবাহিনীর সাথে আপনাদের বিভিন্ন মিনিস্ট্রি, অন্যান্য সিভিল প্রশাসনের পার্থক্য কি জানেন? আপনারা একটা টাস্ক দিয়ে থাকেন, সেই টাস্কের সাথে আপনাদের পারপাসটা উল্লেখ থাকে না। আমাদের আর্মিতে কিন্তু একটা টাস্ক দিলে তার সাথে একটা পারপাস থাকে। যেমন ধরুন, বলা হইলো ওই বিল্ডিংটা দখল করো। এখন আপনারা তো সাধারণ জনগণ কি করবেন, যে ওই বিল্ডিংটাকে তুমি ওখানে দখল করলে, এখন সবাই যাবে, এটা নিয়ে তো কালকে কথা হয়ে যাবে, সেনাবাহিনী ওই জায়গাটা অন্যের জমি দখল করে নিয়ে নিচ্ছে, এটাই তো আপনারা বলবেন। বাট সেনাবাহিনী সেখানে কি করে, পারপাসটা মেনশন করে। কেন? ওই বিল্ডিংটা দখল করো, পারপাস হচ্ছে ওইটার মূল মালিককে তাকে বুঝিয়ে দাও। দ্বিতীয় বিষয়টা খেয়াল করবে, যে জায়গাটা দখল করে মূল মালিককে বুঝিয়ে দাও। পারপাসটা হচ্ছে মূল মালিককে বুঝিয়ে দাও, টাস্ক হচ্ছে ওইটাকে দখল করো। সো এই পারপাস এবং টাস্ক এটা বুঝা, এটা সেনা সদস্য প্রত্যেকটা কমান্ড চ্যানেলে দরকার। তা না হলে অনেক বড় ধরনের আপনার দুর্ঘটনা ঘটতে পারে, এবং আপনারাই তখন এটা নিয়ে আজে বাজেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। একজন সেনা সদস্য যিনি তার পরিবার থেকে দূরে থাকেন, বিভিন্ন কর্তব্য পালনে তাকে অনেক দূর দূরান্তে কাজ করতে হয়। নির্বাচনের সময় সেনাবাহিনী মাঠে রাখা হলে তাকে স্বাভাবিক জীবনে তাকে আগে একটু ফিরে আসতে হবে। এখান থেকে আপনি নির্বাচনের মাঠে দেওয়াটা ঠিক হবে না, তাকে একটু রেস্ট দেওয়ার প্রয়োজন আছে। সেনাপ্রধান চাচ্ছেন যে সেই নির্বাচন যাতে উপেক্ষিত না হয়, এবং সেনাবাহিনীকে যাতে নির্বাচনের পূর্বে একটু রেস্ট দেওয়া যায়, এবং যাতে নির্বাচন ডিউটিটা খুব সুন্দরভাবে করতে পারে। এ কারণেই তিনি, এবং আরো একটা বিষয় হচ্ছে, যেসব এই যে উল্টাপাল্টা কথা হচ্ছে, এতে সেনাপ্রধানের কমান্ড চ্যানেলে অনেক সেনা সদস্য তারা কিন্তু দুঃখ পেতে পারে। তারা ওভারলোডেড, তারা কিন্তু লোডেড ওয়েপন নিয়ে তারা মাঠে আছে। একটা সেনা সদস্যের কাছে অস্ত্র আছে, তার সেনা কর্মকর্তাকে, তার সেনাপ্রধানকে নিয়ে যখন আজেবাজে কথা বলবে, তিনি কিন্তু সেখানে তার মাথা গরম হয়ে যেতে পারে। সো এটাকে কন্ট্রোল রাখা সেনাপ্রধানের দায়িত্ব। তিনি সেই দায়িত্ব থেকে অনেক কথা বুঝিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন। ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী, কিন্তু তার বক্তব্যে স্পষ্ট দেখা যায় তিনি সেনাবাহিনীর প্রতি, তার সেনাবাহিনীর কাঠামো, সেনাবাহিনীর নিয়ম, সেনাবাহিনীর সাংগঠনিক আচরণ সম্পর্কে তার জ্ঞান বিন্দুমাত্র নেই। বরং তিনি সেনাবাহিনীর নিয়ম, সেনাবাহিনীর কাঠামো, সাংগঠনিক এই আচরণ নিয়ে তিনি তার বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন সুপরিকল্পিতভাবে, এবং তার বিরুদ্ধে, এবং তিনি যা করছেন তার বিরুদ্ধে ফৌজদারি তথা সেনা আইনে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। এবং ফুয়াদ সাহেব, আপনি বেশি চিন্তা করেন না, আপনার বিরুদ্ধে আশা করি খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে, আশা করি নেওয়া উচিত আপনার বিরুদ্ধে। আমি মনে করি, এটা আমার অ্যাসেসমেন্ট, আপনার বিরুদ্ধে ফৌজদারি আইনেও মামলা হওয়া উচিত, এবং সেনা আইনে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। অ্যান্ড আই এম শিওর ইনশাল্লাহ খুব শীঘ্র এটা করা হবে। কারণ আপনি ভুলে যায় না, সেনাবাহিনীর ভদ্র চুপ আছে মানে ওই গুম বিষয়টা উঠে গিয়েছে। আগের মতো ওই যে গুম, শেখ হাসিনা বিরোধী গুম বিষয়টা নাই দেখে সেনাবাহিনী এখন আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না তা না, আইন অনুযায়ী অনেক কিছু করার সুযোগ আছে। সো আপনার বিরুদ্ধে সেটা করা হবে আশা করি। আপনি সেনাপ্রধানকে মন্তব্য করতে যে অনেকবার বলেছেন যে তিনি, এবং অনেক কথা আপনি অনুমানের উপর নির্ভর করে কথা বলেছেন। আপনার অনেক কথায় যদি, কিন্তু, এবং আপনি অনেক জায়গায় বলেন যে তিনি যদি এটা বলে থাকেন, তিনি যদি এটা করেছেন, এই যে জিনিসগুলো যা স্পষ্টভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার এবং সেনাবাহিনীকে সরকার মুখোমুখি করানোর আপনার অপপ্রয়াস। এই যে আপনার বাট, কিন্তু এগুলোতে বোঝা যায় আপনার উদ্দেশ্যটা কি। আপনি বলেছেন যে সেনাপ্রধান 1 জানুয়ারি থেকে একটি নির্বাচন বা একটা নির্বাচিত একটা সরকার দেখতে চান। এখানে অন্যায়টা কোথায়? এবং এখানে আপনি এটাকে আবার অবৈধ আকাঙ্ক্ষা বলে আপনি উল্লেখ করেছেন। আপনি আমাকে বলেন যে 2028 থেকে 2029 সালের সম্ভাব্য ভূ রাজনৈতিক যে সংকট, এটার প্রেক্ষিতে তাকে এখন এই পরিকল্পনা নিতে হবে। আমাদের দেশে যে ভূ রাজনৈতিক সংকট চলছে, এই সাউথ এশিয়ান ব্লকের মধ্যে, এই ভূ রাজনৈতিক সংকটকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের আর্ম ফোর্সকে যদি আমরা সুসজ্জিত করতে চাই, যেমন আমাদের এয়ার ডিফেন্সটাকে আমরা স্ট্রং করতে চাই, এগুলো করতে গেলে
এটা কিন্তু হুট করেই আমি 6 মাস 1 বছরের মধ্যে বাংলাদেশের আপনার ডিফেন্স সিস্টেমটাকে স্ট্রং করতে পারবো না। এই 2028 এবং 29 সালে বাংলাদেশে একটা আপনার সশস্ত্র বাহিনী কিন্তু একটা পরিকল্পনা আছে, রণকৌশলগত কিছু পরিকল্পনা আছে, প্রযুক্তিগত উন্নয়নগত স্ট্র্যাটেজিক্যাল অনেক বিষয় এখানে উন্নতি আসবে। তো সেটা করতে গেলে তো রাজনৈতিক গভর্নমেন্ট দরকার। এটা তো এইটা তো হবে না। তা আপনি এই যে বাংলাদেশের একটা দেশের সশস্ত্র বাহিনীকে স্ট্রং অবস্থান আপনি দেখতে চান না, মানে কি? আপনি ফুয়াদ সাহেব হচ্ছেন একজন দেশদ্রোহী, আপনি হচ্ছেন ভারতের রয়্যাল এজেন্ট, এবং আপনি পরিকল্পিতভাবে এই বাংলাদেশে আপনাকে 2022-এর পূর্বে আপনার উদয় হয়নি, 22-এর পরে আপনার উদয় হয়েছে, কারণ আপনি কারো এজেন্ট হিসেবে কাজ করছেন। তারপরে ব্যারিস্টার ফুয়াদ দাবি করেছেন যে পুলিশের হাতে লিথাল অস্ত্র নেই, অথচ প্রমাণ আছে আপনি পুলিশের হাত কাছে লিথাল অস্ত্র নেই। কিন্তু আপনার এটা পরিষ্কার প্রমাণ আছে যে আমরা যখন এই যে বিভিন্ন ভিডিও দেখেছি, সেই ভিডিওতে দেখা যায় 7.62 মিলিমিটার যে অস্ত্রটা, এটা কিন্তু লেথাল অস্ত্র। এটা দিয়ে কিন্তু এই আপনার ছাত্রদের উপর গুলি চালানো হয়েছিল। কিন্তু আপনি খুব সুন্দরভাবে বলেছেন পুলিশের কাছে কেন লেথাল ওয়েপন দেওয়া হয়নি, কেন এটা নেই, এটা নিয়ে অনেক আপনার মাথা ব্যথা। তারপরে আরো একটা বিষয় হচ্ছে যে আপনি হঠাৎ করে আমি লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম নেটওয়ার্ক ডিসকানেকশনের কারণে। তো যে বিষয়টা আমি বলছিলাম যে এভাবে আপনার বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন, আমাদের সেনাবাহিনী সেনা সদস্যদেরকে আপনি নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন। সেনাপ্রধান একটা দেশের ইনস্টিটিউশন, তাকে নিয়ে আপনি ঢালাওভাবে আজে বাজে মিথ্যা কথা বলে যাচ্ছেন, কেন তিনি জায়গায় ইন্টারফেয়ার করলেন, কেন এটা করলেন। ভাই, এগুলো তো একটা আপনার পারপাসফুলি আপনি এই কাজটা করে যাচ্ছেন। আপনি কিছু বক্তব্যে দেখা যায় যে তিনি সৈনিকদের কমান্ড চ্যানেল নিয়ে আপনি কথা বলছেন এবং সেনা সদস্যদেরকে আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, যে কারণে আপনার বিরুদ্ধে সেনা আইনে এবং আপনার বিরুদ্ধে এফজিসিএম হওয়া উচিত আমি মনে করি। কারণ আপনি সেনাবাহিনীর সেনা সদস্যদেরকে উস্কানি দেওয়া, সেনা সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, এটা সেনা আইনের অধীনে আপনার বিরুদ্ধে আপনার মামলা করা যায় এবং আপনাকে তার অধীনে আপনার বিচার করা যেতে পারে আমি মনে করি। সো ব্যারিস্টার ফুয়াদ, বাড়াবাড়িটা বন্ধ করেন। আপনি রাজনীতিবিদ, ব্যারিস্টার বা আপনার মিডিয়া পার্সন হতে পারেন, কিন্তু আপনার বোঝার পরিধির বাইরে যা আছে তা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না, এবং আপনি এই বিষয়গুলো নিয়ে উদ্দেশ্য প্রণীত হয়ে বাংলাদেশের পরিস্থিতিকে আপনি ঘোলাটে করবেন না। আপনার এবি পার্টি এটা বাংলাদেশে আমি বলবো যে বিভিন্ন হোটেল থেকে শুরু করে ফ্ল্যাট বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা পোলাপানে যে ডিজে পার্টি টাইপ কিছু করে, সেই ডিজে পার্টিতে যে সংখ্যা থাকে, আমার মনে হয় আপনার এবি পার্টির কোনো প্রোগ্রামে সেই পরিমাণ লোকজন হবে কিনা সন্দেহ আছে। বাট উইথ ডিউ রেসপেক্ট টু আদার লিডার্স, আপনার এবি পার্টিতে অন্যান্য যারা নেতা আছে তারা আপনার মতো এরকম আজগুবি রসালো উল্টাপাল্টা বক্তব্য না দিতে পারেন, বাট তাদের মধ্যে আমার নৈতিক চরিত্র আছে তাদের, এবং আমার মনে হয় তারা যথেষ্ট যোগ্য। আমি সেই এবি পার্টির অন্যান্য সিনিয়র নেতাদেরকে অনুরোধ করব আপনাকে সুচিকিৎসা করতে, এবং আপনি মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়া বন্ধ করে দেন, কারণ আপনার এই মেয়াদ উত্তীর্ণ খাবার আপনাকে কিন্তু বিগড়ে দিবে। এবং আপনি আমার মনে হয় দিন দিন আপনি লাইন বিচ্যুত হয়ে আজে বাজে কথা বলা শুরু করেছেন। আপনি আপনার নিজের পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন, আপনাকে সেনাবাহিনী নিয়ে চিন্তা করতে কেউ বলে নাই। সেনাবাহিনীকে এত দুর্বল ভাববেন না। আপনার যদি জেনারেল ওয়াকারকে নিয়ে এত মাথা ব্যথা থাকে, জেনারেল ওয়াকার হয়তো একদিন স্বাভাবিক রিটায়ারমেন্টে যাবেন, আরেকজন সেনাপ্রধান হবেন, তারপরে আরেকজন সেনাপ্রধান হবেন, আর্মি কখনো শেষ হবে না। বাংলাদেশ আর্মিই থাকবে। আপনাকে সময় মতো আপনার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। আপনি ব্যারিস্টার ফুয়াদ কি তা বাংলাদেশের মানুষ এই ইতিহাস ভবিষ্যতে দেখবে। বাংলাদেশের প্রতিটা মানুষ আপনার অপকর্মের ফল পাবে, এবং আমি প্রত্যেকটা মানুষকে বলবো গত 17 বছরে ব্যারিস্টার ফুয়াদ কোথায় কোথায় ছিল এটা আমাদের খুঁজে বের করতে হবে। আপনি কি করেছেন? 22 সাল থেকে আপনি উদয় হয়ে বাংলাদেশে আপনি মহানায়ক হওয়ার চেষ্টা করছেন, আপনি প্রতিনিয়ত সেনাবাহিনীকে নিয়ে আপনি তির্যক মন্তব্য করে যাচ্ছেন। আপনার এই মন্তব্য প্রতিটা মানুষকে আহত করছে। আমি সবশেষে বলবো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাগবে, আমাদের সেনাপ্রধানকেও লাগবে, এবং আমি মনে করি কোনো মানুষকে নিয়ে ঘৃণা বিদ্বেষ না ছড়িয়ে, কোনো মানুষের মধ্যে ক্ষোভ তৈরি না করে, আমি তো একটা মানুষকে সংশোধন করে রাইট ট্র্যাকে আনতে পারি, দ্যাট ইজ অ্যাচিভমেন্ট। আমি যদি একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারি, সেটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশে এমন একটা ক্রাইসিস মুহূর্ত পার করছি, এই মুহূর্তে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলেন, সেনাপ্রধান ওয়াকার চলে গেলেন,
আপনারাই চিন্তা করেন বাংলাদেশের অবস্থা কি হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, জেনারেল ওয়াকার চলে গেলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নেই, এই বাংলাদেশ কিভাবে চলবে? আপনারা চিন্তা করেন। বিকল্প কে কে আছে আপনাদের নামগুলা বলেন। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমি মার্কিং করি 100-তে, যদি আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 100 মার্কস দেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কোন উপদেষ্টা আছে যিনি 10 মার্ক পাওয়ার যোগ্য? সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে কাজ করবেন? আপনারা আসলে সেনাপ্রধানের নাম নিচ্ছেন কেন জানেন? অন্যদের দোষ ঢাকার জন্য। বারবার সেনাপ্রধান আর্মিকে নিয়ে আসতেন এই জন্য যাতে আপনারা ওই আদিলুর রহমান কি করে তা ঢাকতে পারেন, যাতে আপনারা আসিফ নজরুল কি করতে পারে তা ঢাকতে পারেন। এই বাংলাদেশে এখন পর্যন্ত এতগুলো অপরাধীকে ধরা হয়েছে, তাদের বিচারও ঠিকমতো করা হয়নি। আসিফ নজরুল কি করছেন বলেন? আপনার বিচার ব্যবস্থার অবস্থা কি? আপনার এলজিডির অবস্থা কি? এলজিডির কয়জন ইঞ্জিনিয়ারকে ঠিকমতো কাজ করে এবং কয়জনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এটা কি ঠিক আছে? কয়টা ডিসি ঠিকমতো কাজ করে বলেন? জনপ্রশাসন মন্ত্রণালয়, জনপ্রশাসন সচিব, এপিডি যারা যারা আছে তারা কে কে ঠিকমতো কাজ করে? আপনারাই বলেন। পুলিশ ডিপার্টমেন্ট ঠিক আছে? নাই। পুলিশ ডিপার্টমেন্টে আপনার যখন এই যে বর্তমানে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে আপনার খোদা বক্স, তারপরে আছেন আপনার ডিএমপি কমিশনার, তারা দায়িত্ব নেওয়ার পর আপনাদের দুনিয়ার অভিযোগ তৈরি হয়নি? এখন আপনারা আবার চুপ কেন? কিছু সুযোগ সুবিধা পেয়েছেন তাই? তারপরে বাংলাদেশে আরো কতগুলো মন্ত্রণালয় আছে, রেলওয়ে ঠিক আছে বলেন? কোন ডিপার্টমেন্টটা ঠিক আছে? কোথায় আপনার ঠিকমতো কাজ হচ্ছে? শেখ হাসিনা চলে যাওয়ার পরে শেখ হাসিনার প্রাতাত্মারা কোথায় নাই? আমি বলছি না সেনাপ্রধান সেনাবাহিনী একদম ফেরেস্তা, আই এম নট টেলিং। যদি তাদের দোষ থাকে মানলাম কিছু দোষ আছে, বাকিরা কি করছে তাদেরকে দেখেন না কেন? বারবার কেন সেনাবাহিনীকে টেনে নিয়ে আসেন? কেন সেনাবাহিনীকে আনতে হবে? সেনাবাহিনীকে বারবার টেনে টেনে আপনারাই সেনাবাহিনীকে নষ্ট করতেছেন। আপনারা মাথায়ও তুলেন না, মাথা থেকে নামায়েন না। আপনারা এই সামরিক বাহিনীকে, আর্মি, নেভি, এয়ারফোর্স, এদেরকে বিতর্কে বাইরে রাখেন। আপনারা পলিটিক্সে টাইনা নিয়ে আসবেন, এই আপনারাই বলবেন এই শেখ হাসিনার আমলে বারবার চিৎকার মারছেন আপনারা যে কেন সেনাবাহিনী হস্তক্ষেপ করে না, কেন সেনাবাহিনী এটা করে না। 14 সালে আপনারা কি করেছিলেন? 18 সালে আপনারা কি করেছিলেন? কেন 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 করেছেন? এখন সেনাবাহিনী যখন হস্তক্ষেপ করে তখন ব্যারিস্টার ফুয়াদের ভালো লাগে না। কেন ফুয়াদ সাহেব এখন কেন ভালো লাগে না? আগে চিল্লাইছেন কেন? আপনি এখন আপনার চুপ থাকতে ইচ্ছা করে না, তখন কেন চিল্লাপাল্লা করেছেন? তার মানে বিষয়টা হচ্ছে যারাই এখন আপনার এই সেনাবাহিনীকে নিয়ে বাড়াবাড়ি করবে, আমি মনে করি এরা স্বার্থান্বেষী মহল। আমার কথা হচ্ছে প্রকৃত অর্থেও যদি সেনাবাহিনীর কিছু ভুল থেকে থাকে, দিস ইজ নট দ্য ওয়ে। একটা সামরিক বাহিনীকে আপনি এরকম কাঠগড়ায় দাঁড় করাইতে পারেন না। বাংলাদেশের অনেক কিছু এখন পর্যন্ত ঠিক হয় নাই। প্রতিটা সেক্টরে আপনার করাপশন, প্রতিটা সেক্টর ব্যর্থ। স্বয়ং আইন মন্ত্রণালয় মারাত্মক রকম ব্যর্থ। আজকে আমি বলবো আমাদের ইলিয়াস হোসেন, পিনাকি, তারপরে আপনার কনক সরকার, তাদের মামলা এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। বলেন ইলিয়াস হোসেন, যাকে আপনার বাংলাদেশের এত বড় হিরো মনে করেন, এত কষ্ট করেছেন, আমিও তাকে মনে করি ইলিয়াস হোসেনের অনেক বড় ভূমিকা। সেই ইলিয়াস হোসেনের মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। কেন করা হয়নি বলেন? কেন ইলিয়াস হোসেনের মামলা প্রত্যাহার করা হয়নি? কেন কনক সরোয়ারকে এখনো তার মামলা প্রত্যাহার করে তাকে বাংলাদেশে আনার জন্য তাকে কেন ব্যবস্থা করা হয়নি? কেন পিনাকিকে এখন পর্যন্ত তাদেরকে মূল্যায়ন করা হয়নি? তাদেরকে আপনারা মূল্যায়ন করেননি। আবার আমি একই সাথে পিনাকি, কনক সরোয়ার এবং ইলিয়াস তাদেরকে বলবো, আপনারা আইনমন্ত্রীর বিরুদ্ধে কি করছেন? হ্যাঁ, একমাত্র ইলিয়াসকে দেখছি যে আসিফ নজরুলকে নিয়ে অনেক কথা বলছে। আমি বাকি অনেকদেরকে তো বলি নাই, দেখি নাই যে আইনমন্ত্রী কিনা তারা ভালোভাবে কোনো কিছু করে। তারপরে আপনার এখানে নাহিদ ছিল যে, তারপরে এখন মাহফুজ, সে কি কাজ করছে? তাদের শরীর থেকে এখনো ছাত্রত্বের গন্ধ এখনো যায়নি, তারা পাকনা পাকনা বুড়া বুড়া কথা বলে। কেন তারা এসব কথা বলবে? তাদের এখন এই যে যতগুলো উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আছে, এরা পিএস হওয়ার যোগ্যতা আছে এটা বলেন? এখন এই যে আপনারা ব্যাড এক্সাম্পল তৈরি করেছেন, এই ছাত্র উপদেষ্টাদেরকে উপদেষ্টা বানিয়ে কি করেছেন জানেন? বাংলাদেশে এখন প্রত্যেকটা ছাত্র শর্টকাট উন্নতি কামনা করে। এখন প্রত্যেকটা ছাত্র চিন্তা করে কিসের পড়াশোনা, মাস্টার্স পাস করে আমি এখন মন্ত্রী হব। সব জায়গায় ছাত্ররা বাড়াবাড়ি বেদবি কেন করছে জানেন? এই ছাত্রদেরকে উপদেষ্টা বানায় আপনি সমস্ত ছাত্র, এখন যেসব ছাত্র এখন মাস্টার্স লেভেল বা একটু সিনিয়র হয়েছে, প্রত্যেক আপনারা বেদব বানাচ্ছেন। বিভিন্ন জায়গায় ছাত্ররা এখন শর্টকাটে উপরে উঠতে চায়, কারণ আপনারা এই সেন্টিমেন্টটা গ্রো করে দিয়েছেন। আমাদের উচিত ছিল কি, আপনার এই যে 90 সালে যখন গণ অভ্যুত্থান হয়, 90-এর গণ অভ্যুত্থানে আমানুল্লাহ আমান, এদেরকে কি
আপনার উপদেষ্টা বানানো হয়েছিল, তখন আমিনুল আমানের সাথে এই যে আপনার রিপন ভাই আছেন, তারপরে আপনার এই যে খায়রুল কবির খোকন আছে, এনি চৌধুরী, অনেক নেতারা ছিল, তাদের কি তখন কি উপদেষ্টা বানানো হয়েছিল? বানানো হয় নাই। তাই এখন কেন বানানো হলো? এই ছাত্ররা উপদেষ্টা হয়ে চিফ অ্যাডভাইজারকে প্রতিনিয়ত ডিস্টার্ব করছেন, তাকে বিভিন্ন জায়গায় তার মধ্যে আপনারা চাপ সৃষ্টি করছেন, চিফ অ্যাডভাইজারের প্রতি কাজকর্মে আপনারা বিঘ্ন ঘটাচ্ছেন। বন্ধ করেন এগুলো। সেনাবাহিনীর দোষ না দিয়ে আসল দোষটা খুঁজে বের করার চেষ্টা করেন। যদি সত্যি আপনার উন্নতি চান, তাহলে সেনাপ্রধান, চিফ অ্যাডভাইজার সহ সব লোকজনদেরকে মুখোমুখি আপনারা বসান, সেখানে বসে ওপেন আলোচনা হোক। নির্বাচন আপনারা এই যে রোডম্যাপ দিচ্ছেন, আপনারা বলেন ডিসেম্বর থেকে জানুয়ারি, এই ঠিক এই জানুয়ারি পার হইলে আবার আপনারা তো মার্চ এপ্রিল মাসে বলবেন সামনে ঈদ আছে, রোজা আছে, বাচ্চাদের পরীক্ষা আছে, ঠিক আছে আরো 2 মাস পিছিয়ে দিই, আরো 2 মাস পিছিয়ে দিই, আরো 2 মাস পিছিয়ে দিই। এরকম করতে করতে তো আপনারা 2026 সালে পার করে দিবেন, তারপরে 27 সালে যাবেন, 28 সালে যাবেন। তো সেনাবাহিনী কি ততদিন পর্যন্ত আপনাদের বসে পাহারা দিবে না আঙুল চুষবে? সেনাবাহিনীকে প্রশিক্ষণ দরকার নেই, অনুশীলন দরকার নাই। মানলাম সেনাবাহিনী সমস্ত অন্যায় করছে আপনাদের কথা অনুযায়ী, সব মেনে নিলাম, কিন্তু কোন কন্ডিশন আপনি সামরিক বাহিনীকে দীর্ঘ মেয়াদেই আপনি ইনএক্টিভ সিভিল পরে মাঠে রাখতে পারেন? সামরিক বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। একটা সেনাবাহিনীর একটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে বছরে, তাকে একটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের, আপনারা যারা জানার স্বার্থে বলি, তাকে বছরে 4টা ট্রেনিং করা হইতে হয় কমপক্ষে। তার একটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে সদর কোম্পানি সহ 5টা কোম্পানি থাকে। এই 5টা কোম্পানিকে আপনার 4টা কোয়ার্টারে ভাগ করে, প্রতি কোয়ার্টারে এক একটা কোম্পানি এক্সারসাইজ করে এবং তাদেরকে রিফ্রেশার ট্রেনিং দেওয়া হয়। তারা সরাসরি গ্রাউন্ডে যে তারা অনুশীলনে অংশগ্রহণ করে, তাদেরকে মাইনর অপারেশনের উপরও তাদেরকে প্র্যাকটিস করানো হয়। আজকে 8টা মাস পার হয়ে গেছে, প্রায় 3 থেকে 4টা কোয়ার্টার শেষ আমার, কিন্তু সেনা সদস্যরা কোনো প্রশিক্ষণ নাই, কোনো অনুশীলন নাই। এটা কি তামাশা মনে করেন? আপনাদের কোনো ধারণা আছে সেনাবাহিনীকে মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছেন আপনারা? সেনাবাহিনী খারাপ, কালকে ব্যারাকে পাঠিয়ে দেন, উই ডোন্ট ওয়ান্ট টু সার্ভ ইউ। আর আমরা চাই না করাপ্টেড হইতে, আমরা দুর্নাম নিতে চাই না। সেনাবাহিনী ব্যারাকে চলে যাক, আপনারা দেশ সামলান, দেখি না কত বড় বাপের বেটা হয়েছেন। ব্যারিস্টার ফুয়াদ পারবেন? কালকে সেনাবাহিনী ব্যারাকে চলে যাক, আপনি ব্যারিস্টার ফুয়াদ তখন দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকবেন, তখন বের হয়েন। বক্তব্য দিয়েছেন ফুয়াদ সাহেব, মাঠে ঘাটে আপনি কি নুরুল হক নুরুর মতো কোথাও কোনো আওয়াজ ছিল আপনার? ব্যারিস্টার ফুয়াদ, আই এম টেলিং ইউ, নুরুল হক নুরু যেটা করেছে তার ধারে কাছে আপনি কিছু করেছিলেন? সোশ্যাল মিডিয়াতে খালি পরিমণি টাইপ মানে খুব কি বলা যায়, খুব আকর্ষণীয় কিছু কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে, জানেন কোন কথাগুলো বলে সেন্টিমেন্ট ক্রিয়েট হবে, কোন কাজ করলে জায়েদ খান পরিমণির মতো মানুষের আলোচনা আসতে পারবেন, তাই করেছেন। অ্যান্ড ওইটাই হিট হয়েছে। বিতর্কিত বিষয়ে কথা বলেছেন, যেই বিষয়গুলো ভাইরাল হবে। নেগেটিভ বিষয়ে কথা বলেছেন, কারণ নেগেটিভ বিষয় ভাইরাল হয়। অ্যান্ড আপনি ভাইরাল হচ্ছেন। আপনার পিছনে কয়জন কর্মী আছে ফুয়াদ সাহেব? কয়জন কর্মী আছে? কাউন্ট করতে পারবেন? আমার তো মনে হয় না যে আপনার পিছনে 2-4 জন কর্মী আছে, কিন্তু খুব বড় বড় কথা বলেন, খুব বড় কথা বলেন। আপনি বাংলাদেশে কোন প্রান্তে আমার সাথে ইলেকশন করবেন বলেন? আমি আপনার সাথে ইলেকশন করবো, করবেন আমার সাথে? কোথায় দাঁড়াবেন? আপনার এলাকায় চলেন, আপনার এলাকায় যাই ইলেকশন করবো, করবেন আমার সাথে? আগে মাঠে কাজ করেন। ট্রাই টু নো হাউ টু ওয়ার্ক ইন দ্য ওপেন ফিল্ড। এরকম পাকনা বক্তব্য দিয়ে না খালি ফুয়াদ সাহেব, যথেষ্ট করেছেন, প্লিজ থামেন। আর আপনি আমাদের কিছু অফিসারের সাথে আপনি নতুন সম্পর্ক করে, আপনি যে কিছু নেক্সাস আছে, নেক্সাসে যে আপনি কথা বলা শুরু করছেন। সত্যি কথা, উইথ ডিউ রেসপেক্ট টু আমাদের ব্রিগেডিয়ার হাসান নাসির, উনি সৎ মানুষ, কিন্তু হয়তো কোনো আবেগ অভিমানের কারণে অনেকগুলো অফিসারের সাথে ওনার কথা হয় না, যোগাযোগ হয় না। আমি হাসান নাসির স্যারকে বলবো, প্লিজ স্যার, আপনি অন্যান্য অফিসারদের সাথে ডেকে তাদের সাথে সুসম্পর্ক জোরদার করুন। সবাই মিলে স্যার আমরা একসাথে কাজ করি। সামরিক অফিসার যারা রিটায়ার্ড আছেন সবাইকে বলবো, স্যার চলেন আমরা একসাথে কাজ করি। এই ব্যারিস্টার ফুয়াদ টাইপ কাউকে দাওয়াত দিয়ে আমাদের নিজেদের অবস্থান নিজেদেরকে খাটো করেন না স্যার। আমি সব অফিসারকে বলবো, প্লিজ নেক্সাসের মতো জায়গায় সশস্ত্র বাহিনীর উন্নতির জন্য আমাদের অনেক অনেক ঝানু জেনারেলরা আছে, রিটায়ার্ড জেনারেলরা আছে, তাদেরকে নিয়ে আসেন। হু ইজ ব্যারিস্টার ফুয়াদ? তাকে নেক্সাসে কেন দাওয়াত দিতে হবে? হোয়াই? তো ব্যারিস্টার ফুয়াদ খুব বেশি জাতে উঠে গিয়েছেন, তাই না? আপনাকে বিভিন্ন জায়গায় ব্রিগেডিয়ার হাসান নাসির সহ অনেকে দাওয়াত দেয়, খুব সুন্দর সুন্দর করে একদম খুব হাই সাউন্ডিং কথা বলেন, কিছু ভোকাবুলারি শিখে গিয়েছেন, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড শিখছেন, ধুমধাম দু একটা কথা বলেন, বাহ, খুব একদম সব উদ্ধার করে ফেলছেন। বাট বেশি দিন না, অপেক্ষা করেন।
এই জাতি আপনাকে খুব ভালো করে দেখবে। সবাই ভালো থাকবেন। আসেন আমরা সত্যের আলোয় আলোকিত হই। এবং আমি আশা করি আমাদের এই মুহূর্তে একজন গার্ডিয়ান, তিনি অসুস্থতার দোয়া করি বেগম খালেদা জিয়া, তিনি আশা করি হয়তো এই মুহূর্তে একটা ভূমিকা রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান এই দুজনের সাথেই বেগম খালেদা জিয়া যদি কথা বলেন, আমার মনে হয় খুব দ্রুত এটা সমাধান হবে। কারণ বেগম খালেদা জিয়া বিএনপির শুধু একজন নেত্রী না, আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে তিনি একজন ব্যক্তি যিনি, আমি বিএনপির বাইরেও তাকে আমি বড় করে দেখি। বিএনপির বাইরেও বেগম খালেদা জিয়া এই মুহূর্তে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। এই গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের মতো করে, জিয়াউর রহমান যেমন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বাংলাদেশে বিরাট একটা ইতিহাস তৈরি করেছেন, ঠিক এই মুহূর্তে বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের মতো ওই একই একটা কাজ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের সেনাপ্রধানকে নিয়ে কোনো একটা জায়গায় যদি তিনি বসেন, অ্যান্ড আই হোপ থিংস উইল বি ওকে। এবং আমি আশা করি আমাদের জনাব তারেক রহমান তিনিও বেগম খালেদা জিয়াকে এই কাজটি করতে উৎসাহ দিবেন, সহযোগিতা করবেন। আমি জানি না বেগম খালেদা যেটা পারবেন কিনা, তিনি যেহেতু অসুস্থ, তার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আমার কথায় দোষ ত্রুটি থাকলে আপনারা সমালোচনা করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।